হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটাতে আমরা ওসিটি এবং ওসিটি অ্যানজিওগ্রাফি নিয়ে কথা বলবো। আমরা ইচ্ছা করে একটা ভিডিওতে দুটো নিয়ে কথা না বলে ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। ফার্স্ট পার্টে আমরা ওসিটি নিয়ে কথা বলবো, সেকেন্ড পার্টে ওসিটি অ্যানজিওগ্রাফি নিয়ে। কেন ওসিটি নিয়ে প্রেজেন্টেশন? এর কারণ আমার অভিজ্ঞতা বলে, অন্তত উত্তরবঙ্গে যেখানে আমি প্র্যাকটিস করি, শিলিগুড়ি, আমার আশেপাশে সব শহরেই এখন মোটামুটি ওসিটি মেশিন এসে গেছে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় যে টেকনিশিয়ানরা ওসিটি মেশিনটা চালাচ্ছেন বা যারা জেনারেল অপথ্যালমোলজিস্ট ওসিটি মেশিনের রিপোর্ট দেখছেন, হয়তো দেখা যাচ্ছে যে তাদের ওসিটি নিয়ে ধারণাটা খুব বেসিক এবং অনেক গ্যাপ আছে নলেজে। তার মেন কারণ হচ্ছে যে ওসিটি 20 বছর আগে ধরে নিন ইন্ট্রোডিউসড হয়। তখন যারা রেটিনা নিয়ে ইন্টারেস্টেড ছিলেন না বা যারা রেটিনা নিয়ে পড়াশোনা করেননি, তাদের অনেকেরই হয়তো ওসিটি নিয়েও সেইভাবে ট্রেনিং বা সেইভাবে তাদের কোনো নলেজ গ্যাদার করার সুযোগ হয়নি। এবার এটা ঠিক যে আমাদের অল ইন্ডিয়া অপথ্যালমিক সোসাইটি মিটিংস বা বিভিন্ন আরও মিটিংসে ওসিটি নিয়ে কথা হয়, কিন্তু ইদানিং হয়তো বেসিক নিয়ে কম কথা এবং আরও অ্যাডভান্সড ওসিটি ফাইন্ডিংস বা ওসিটি অ্যানজিওগ্রাফি নিয়েই কথা বেশি হয়। ফলে আমার মনে হলো যে না, আরও একবার আমার তরফ থেকেও আমি একটা ভিডিও আপলোড করে রাখি, যদি কারোর বেসিক্স অফ ওসিটি বুঝতে ইন্টারেস্ট থাকে, যে কিভাবে ওসিটি ইউজ করা হয়, কিভাবে ওসিটি স্ক্যান করা হয়, তাহলে এই ভিডিওটা তারা রেফার রেফার করতে পারেন। সো আমরা এবার আমাদের প্রেজেন্টেশনটা শুরু করি। আশা করি এই প্রেজেন্টেশন জেনারেল অপথ্যালমোলজিস্ট, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস, মেডিকেল রেটিনা যারা প্র্যাকটিস করেন এবং সাধারণ মানুষেরও কাজে আসবে। সো আমরা আজকে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বা ওসিটি নিয়ে কথা বলবো। এই প্রেজেন্টেশনে আমরা যে পয়েন্টগুলো কভার করব সেটা হচ্ছে যে ওসিটির পিছনে টেকনোলজি কি, নর্মাল ওসিটি কেমন দেখায়, এবং আমরা ওসিটি রিপোর্ট যখন পাই সেটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করি, আর আমাদের রেটিনা ক্লিনিক্সে ওসিটির ব্যবহার কিভাবে হয়। ওসিটির ব্যবহার শুধু রেটিনাতেই হয় এমন নয়, গ্লুকোমাতেও হয়, ক্যাটারাক্ট ডিপার্টমেন্টও ওসিটির ব্যবহার করে, অ্যান্টিরিয়র সেগমেন্ট ওসিটি স্টাডি করা হয়। কিন্তু আমরা সেইগুলো এই প্রেজেন্টেশনে করছি না, কেননা আমি নিজে রেটিনা স্পেশালিস্ট। আর ফলে আমি রেটিনা নিয়ে ওসিটির যে ব্যবহার সেটা নিয়ে যতটা গুছিয়ে বলতে পারবো, গ্লুকোমা বা অন্যান্য টপিক্সে হয়তো আমি অতটা ভালোভাবে বলতেও পারবো না। সো ফার্স্ট, ওসিটি আজ থেকে প্রায় 20 বছর আগে ইন্ট্রোডিউসড হয়েছিল। টেকনোলজিটা 1980-1990 দশকেই অনেকটাই ডেভেলপড হয়ে গেছিলো, কিন্তু ডাক্তারি কমার্শিয়ালি ডাক্তারি ক্লিনিক্সে 2002 থেকে 2004 নাগাদ ওসিটি মেশিন আসতে শুরু করে। প্রথম যে মেশিনটা এসেছিল সেটা জাইস কোম্পানির ছিল, সেটাকে স্ট্রেটাস ওসিটি বলা হয়। তারপর সাবসিকুয়েন্টলি 2006 থেকে 2008-এর মধ্যে আরও উন্নততর ওসিটি মেশিন আসে। আমরা সেগুলো সম্বন্ধে এক এক করে পড়ব। এবং 2014-15 নাগাদ ওসিটি অ্যানজিওগ্রাফি ইন্ট্রোডিউসড হয়, এবং আস্তে আস্তে ওসিটি এখন আরও ডেভেলপড হচ্ছে। হোপফুলি ফিউচারে আমরা আরও নতুন ভার্সানস দেখতে পাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওসিটি এমন একটা টেস্ট যেখানে চোখের কোনো টাচ করার ব্যাপার থাকে না। যেমন আমরা যদি ফান্ডাস ফ্লুরোসিন অ্যানজিওগ্রাফি বলে একটা টেস্টের কথা বলি, তাহলে সেই টেস্টে আমরা শরীরে একটা ডাই ইনজেক্ট করে তারপর চোখের রেটিনার কিছু ফটো করি। তার মানে এখানে একটা ইনভেশন হলো বা শরীরে কিছু একটা কোচাকুচি করা হলো। আমরা যদি আল্ট্রাসাউন্ড বলি, তাহলে ইমার্শন আল্ট্রাসাউন্ড হোক কি প্রোব বেসড আল্ট্রাসাউন্ড হোক, এটা একটা কন্ট্যাক্ট মেথড, মানে চোখে একটা প্রোবকে টাচ করিয়ে তারপর আল্ট্রাসাউন্ড করা হয়। কিন্তু ওসিটিতে কোনো কিছু চোখকে টাচ করা হচ্ছে না। আপনি বেসিক্যালি একটা মেশিনের সামনে বসবেন, চোখে একটা স্ক্যান, একটা ফটো তোলা হবে, সামথিং লাইক দ্যাট। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কেন? যেহেতু আমরা ওসিটিতে কিছু খোঁচাখুচি করছি না বা কিছু টাচ করছি না, পেশেন্টের পক্ষে তাই ওসিটি করানো খুব সহজ। যে জন্য আমরা চাইলে প্রত্যেক মাসে মাসেও ওসিটি করতে পারি, তাতে কোনো পেশেন্টেরও কোনো সাইড এফেক্ট হয় না এবং পেশেন্টেরও কোনো আপত্তি থাকে না। ওসিটি দিয়ে বেসিক্যালি আমরা রেটিনার যে স্ট্রাকচারগুলো, সেগুলো জীবন্ত অবস্থায় তাদের একটা হিস্টোলজিক সেকশন বা একটা কাট সেকশন, মানে যেন আমি মাইক্রোস্কোপের নিচে রেটিনাটা দেখছি সেরকম একটা সেকশন দেখতে পারি। তাহলে এটা কি করে সম্ভব? হোয়াট ইজ দ্য টেকনোলজি বিহাইন্ড ইট?
ওসিটি ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ লো কোহারেন্স ইন্টারফেরোমেট্রি। খুব একটা ঘটমটো টার্ম, কিন্তু এটাকে যদি আমরা সিম্পলভাবে বুঝতে চেষ্টা করি তাহলে বেসিক্যালি আমরা একটা লাইট সোর্স নিয়ে স্টার্ট করি। এই লাইট সোর্সটা সাধারণ লাইট নয়, এটা একটা লেজার লাইট। লেজার আর সাধারণ লাইটের মধ্যে তফাৎ হচ্ছে যে লেজারে লাইটের একটা স্পেসিফিক ওয়েভলেন্থই খালি থাকে। যেমন আমরা যে নর্মাল ওসিটি মেশিনগুলো দেখি সেগুলো অ্যারাউন্ড 805 ন্যানোমিটার ওয়েভলেন্থ থাকে। তো একটাই ওয়েভলেন্থ থাকার ইম্পর্টেন্স হচ্ছে যখন সেই ওয়েভলেন্থটাকে আমি স্টাডি করব, বা যেই লাইটটা, সেই লাইটটাকে নিয়ে আমি যখন ফার্দার পড়াশোনা করব, তখন আমার জানা থাকবে যে এটা ওয়েভলেন্থ। তাই তার যদি কোনো প্রকৃতির চেঞ্জ হয়ে থাকে, গতি প্রকৃতির কোনো চেঞ্জ হয়ে থাকে, আমার পক্ষে সেটাও বোঝা সহজ হবে। তাহলে এই প্রথমে হচ্ছে দের ইজ আ সোর্স অফ লেজার অর লাইট, লাইট অফ স্পেসিফিক অ্যাম্পলিটিউড। সেটাকে তারপর দুটো ভাগে বিভক্ত করে দেওয়া হয়। তার মধ্যে একটা ভাগ একটা মিরর বা ফিক্সড টার্গেটে যায়, আরেকটা ভাগ চোখে ঢোকে। এই আরেকটা ভাগ, সেকেন্ড পার্টটা যেটা, সেটা চোখে যায়। এবার এই দুটো পার্টই, এই যে ফার্স্ট বিম আর সেকেন্ড বিম যেখানে যাচ্ছে, সেই টার্গেট থেকে তারা রিফ্লেক্টেড ব্যাক বা প্রতিফলিত হয়ে আসে। এই দুটোই প্রতিফলিত যে বিমস, সেগুলোকে তখন স্টাডি করা হয়। এবার যেটা ফিক্সড টার্গেট থেকে রিফ্লেক্টেড হয়ে আসছে, সেই রিফ্লেক্টেড ওয়েভের নেচারটা আমরা জানি। চোখের থেকে যে বিমটা রিফ্লেক্ট হয়ে আসছে, সেটা চোখের কি অবস্থা, চোখ সুস্থ আছে না অসুস্থ, তার অনুযায়ী সেটাতে চেঞ্জেস থাকতে পারে। এবার এই দুটো বিমকে একে অপরের সাথে কম্পেয়ার করা হয়। সেটা করা হয় ইন্টারফেরোমেট্রি দিয়ে। এই সেম টার্মটা, লো কোহারেন্স ইন্টারফেরোমেট্রি। এই ইন্টারফেরোমেট্রি দিয়ে দুটো বিমকে কম্পেয়ার করা হয় দুটো জিনিস দেখার জন্য। এক, বিমটার ইন্টেন্সিটি, আর দুই, ইকো টাইম ডিলে, মানে এই যে বিমটা ফিরে এলো, সে আসতে তার সময় কি বেশি লাগলো না সময় কম লাগলো ইত্যাদি। এই দুটো জিনিস থেকে আমরা একটা, যেখানে গিয়ে লেজার লাইটটা হিট করেছে তার অপটিক্যাল প্রপার্টিসটা স্টাডি করতে পারি, এবং সেই অপটিক্যাল প্রপার্টিস থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে সেই জায়গাটা নর্মাল আছে না নেই। এবার রেটিনাটা কিভাবে স্ক্যান করা হয়? প্রথমে একটা লেজার লাইট একটা পার্টিকুলার পয়েন্টে রেটিনার হিট করা হয়। সেটা হিট হলে সেখান থেকে রিফ্লেক্টেড একটা ওয়েভ যায়, সেটাকে রেফারেন্স মিরারে যে বিমটা গেছে সেটার সাথে কম্পেয়ার করে আমরা একটা সিঙ্গেল এ স্ক্যান আমরা ক্রিয়েট করতে পারি। এবার আমরা যদি এরকম মাল্টিপল লেজার লাইট এক একটা পয়েন্টে হিট করতে থাকি, এবং এই সবকটা লেজার বিম যদি এক লাইনে হয়, তাহলে আমরা একের পর এক মাল্টিপল এ স্ক্যান পেয়ে গেলাম। তাহলে একটা পয়েন্ট থেকে একটা স্ক্যান, এবং এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আলাদা আলাদা স্ক্যান, এবং এগুলো সবই এক লাইনে আছে। এইভাবে আমরা এই রেটিনাটা এখান থেকে এই অবধি পুরো একবারে স্ক্যান করতে পারি ইউজিং মাল্টিপল এ স্ক্যানস। এবার এই এ স্ক্যানগুলোকে কম্পিউটার কম্বাইন করে এই পিকচারটা ক্রিয়েট করে, যে পিকচারটা আমরা ওসিটি প্রিন্ট আউটে সাধারণত দেখে থাকি। এই পিকচারটা যারা ওসিটি রিপোর্ট দেখেছেন, আমরা সবাই এই পিকচারটার সাথে ফ্যামিলিয়ার। এটাকে বলা হয় টু ডাইমেনশনাল বি স্ক্যান। এরকম যদি আমরা মাল্টিপল লাইন ধরে রেটিনাটাকে স্ক্যান করতে থাকি, যেমন আমরা যদি এই জায়গাটা দেখি, যে এই এক একটা সবুজ লাইন যেটা ব্রাইট গ্রিন হয়ে যাচ্ছে, সেই লাইনটা স্ক্যান হচ্ছে। এবার এই একটা লাইন স্ক্যান করার জন্য এর মধ্যে হয়তো অসংখ্য এ স্ক্যান আছে। এই অসংখ্য পয়েন্ট 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 স্ক্যান করে আমরা একটা লাইনকে হয়তো ক্রিয়েট করছি। এবার সেই যে স্ক্যানগুলো, এই প্রত্যেকটা স্ক্যান দেখুন আলাদা আলাদা বি স্ক্যান। তাহলে এখানে যে লাইনটা আছে তার করসপন্ডিং বি স্ক্যান এইটা। এবার এই বি স্ক্যানগুলোকে আবার একত্রিত করে কম্পিউটার এরকম একটা 3 ডাইমেনশনাল স্ক্যান ক্রিয়েট করতে পারে। এই 3 ডাইমেনশনাল স্ক্যানটা পেশেন্টদের জন্য খুব সুবিধা হয় বুঝতে, যে তার রেটিনা ঠিক মানে আমরা কি দেখছি, মানে আমরা যে এই যে ছবিটা দেখছি, এটা দেখে তার পক্ষে কল্পনা করা মুশকিল তার রেটিনার ঠিক কোন পার্টে আমরা আছি। এমনি স্টুডেন্টদের পক্ষেও অনেক সময় ইমাজিন করা মুশকিল হয় যে এই জিনিসটা রেটিনার সাথে কিভাবে কোরিলেটেড। কিন্তু 3 ডাইমেনশনাল স্ক্যান দেখে আমাদের স্টুডেন্টসদের পক্ষেও বা আমাদের সবার পক্ষেই মানে ইমাজিন করা খুব সহজ হয় যে এই স্ক্যানে যেটা দেখছি সেটা অ্যাকচুয়ালি রেটিনাতে কোন জায়গাটা, বা রেটিনার যে চেঞ্জেসগুলো এই স্ক্যানটা দেখাচ্ছে সেটা কিভাবে এক্স্যাক্টলি চোখে আমরা দেখতে পাবো। তাহলে প্রথমে আমরা একটা পয়েন্ট স্ক্যান করে একটা স্ক্যান করলাম,
তারপরে সেই পয়েন্টটা, পাশের পয়েন্টসগুলো এক লাইন ধরে স্ক্যান করে আমরা রেটিনার একটা লেয়ার, মানে বা লেয়ার বা লাইন ধরে রেটিনাকে যে স্ক্যান করলাম, সেই সব এই স্ক্যানগুলো ধরে একটা বি স্ক্যান। তারপরে আমরা এই অ্যাডজাসেন্ট লাইন্স, মানে প্রথমে একটা লাইন স্ক্যান করলাম, তারপরে উপরের লাইন, তার উপরের লাইন, তার উপরের লাইন, এই করে গোটা রেটিনাটা উপর, নিচ থেকে উপর স্ক্যান করে আমরা একটা 3D বা 3 ডাইমেনশনাল ভলিউম স্ক্যান ক্রিয়েট করতে পারি। নর্মাল ওসিটি এরকম দেখতে হয়। এবার এটার মধ্যে যেটা আমাদের বিশেষ করে জানা দরকার সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, সাদা, কালো, কিছু দাগ, তো এগুলো এক্স্যাক্টলি কি রিপ্রেজেন্ট করে? তো আমরা যদি প্রথমে নর্মাল স্ক্যানের শুধু উপরের পার্টটা দেখি, তাহলে উপরে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ফর্ম ভিট্রাস, বা চোখের মধ্যে যে জেলিটা থাকে সেই ভিট্রাস। সেকেন্ড, এই জেলিটা যখন রেটিনা থেকে সেপারেট হয়ে যায় সেটাকে আমরা বলি পশ্চেরিয়ার ভিট্রাস ডিট্যাচমেন্ট। আর এই লেয়ারটা হচ্ছে পশ্চেরিয়ার কর্টিক্যাল ভিট্রাস, মানে ভিট্রাস এখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপর একটা স্পেস আছে বিটুইন ভিট্রাস অ্যান্ড রেটিনা, এটাকে বলা হয় প্রি রেটিনাল স্পেস। তারপরে রেটিনা শুরু হলো, এটা হচ্ছে রেটিনা। এই রেটিনার প্রথম যে সারফেসে যেটা সবচেয়ে উপরের লেয়ার সেটা হচ্ছে রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার। এটা একটা হাইপার রিফ্লেকটিভ লেয়ার, এখানে সাদা সাদা দেখা যাচ্ছে। তার ঠিক নিচে গ্যাংলিয়ন সেল লেয়ার। তারপরে আবার একটা সাদা লেয়ার, এটাকে বলা হয় ইনার প্লেক্সিফর্ম লেয়ার বা আইপিএল। আমাদের এটা মনে রাখতে সুবিধা এই কারণেই হয় কারণ আইপিএল বলতে আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ক্রিকেটের লিগের কথা মনে পড়ে। তাই আমরা সবসময় এটাই মনে রাখি যে যেখানে রেটিনার লেয়ারগুলো শুরু হচ্ছে, শুরুটা আইপিএল দিয়ে হয়। আরএনএফএল আর জিসিএল অবভিয়াসলি দুটো আলাদা, তার আগেই আসছে, সেটা মনে রাখা হয়তো সহজ, কিন্তু এর পরের যে লেয়ারগুলো, আইপিএল থেকে যতগুলো লেয়ার, রেটিনার বিভিন্ন রোগে সেই লেয়ারগুলো গুরুত্ব পায়। তাই সেই লেয়ারগুলো একটা সিকোয়েন্সে মনে রাখার জন্য আইপিএল দিয়ে শুরু হচ্ছে, এটা মনে রাখলে সুবিধা হয়। তাহলে ইনার প্লেক্সিফর্ম লেয়ারের পরেই হচ্ছে একটা কালো লেয়ার, হাইপো রিফ্লেকটিভ লেয়ার। এই হাইপো রিফ্লেকটিভ লেয়ারটা হচ্ছে ইনার নিউক্লিয়ার লেয়ার। তারপর আবার একটা সাদা লেয়ার, এই হাইপার রিফ্লেকটিভ লেয়ার, এটা হচ্ছে আউটার প্লেক্সিফর্ম লেয়ার। তারপরে আবার একটা মোটা কালো লেয়ার, এই মোটা কালো লেয়ারটা হচ্ছে একটা হাইপো রিফ্লেকটিভ লেয়ার। এটাকে দুভাগে ভাগ করা হয়। এর উপরের অংশটাকে বলা হয় হেনলিজ লেয়ার, আর নিচের অংশটাকে বলা হয় আউটার নিউক্লিয়ার লেয়ার। তার মানে আইপিএল মানে ইনার প্লেক্সিফর্ম লেয়ার, তারপরে আইএনএল ইনার নিউক্লিয়ার লেয়ার, তারপর আউটার প্লেক্সিফর্ম লেয়ার ওপিএল, ফলোড বাই অ্যাকচুয়ালি টু পার্টস, হেনলিজ লেয়ার অ্যান্ড ও আউটার নিউক্লিয়ার লেয়ার। কিন্তু কারো যদি এত মনে রাখতে অসুবিধাও হয় তাহলেও সে সিম্পল এটা মনে রাখতে পারে, আইপিএল, আইএনএল, ওপিএল, ওএনএল, এইভাবেও মনে রাখা যেতে পারে। এটা ছিল রেটিনার উপরের দিকটা। এবার রেটিনার গভীরের দিকটা বা আউটার রেটিনাটা দেখা যাক। আমরা এই অবধি অলরেডি আমরা এই জোনটা অবধি আমরা অলরেডি পড়ে নিয়েছি, এই ব্ল্যাক মোটা জোনটা। এবার দেখুন এখানে একটা পাতলা সাদা লাইন আছে, এই লাইনটা হচ্ছে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন। এরপরে একটা কালো লাইন, এই কালো লাইন সেটা হচ্ছে মায়োড জোন। এটা হচ্ছে আবার একটা মোটা হোয়াইট লাইন, হাইপার রিফ্লেকটিভ লাইন, এটা হচ্ছে এলিপসয়েড জোন। তারপরে ফটো রিসেপ্টার্স আউটার সেগমেন্ট, ফটো রিসেপ্টার আউটার সেগমেন্ট। তারপর দুটো, একটা বিরাট মোটা সাদা লাইন আছে কিন্তু যেটা দুটো পার্টে বিভক্ত। উপরের পার্টটাকে বলা হয় ইন্টারডিজিটেশন জোন। এই ইন্টারডিজিটেশন জোন হচ্ছে যেখানে ফটো রিসেপ্টার্স গিয়ে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামের সাথে অ্যাটাচড হচ্ছে। আর তারপর নিচের একটা সাদা লাইন যেটা হচ্ছে আরপিই ব্রুকস কমপ্লেক্স। মানে এর মধ্যে দুটো পার্ট আছে, আর রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম যেটা রেটিনার সবচেয়ে আউটার মোস্ট লেয়ার, আর ব্রুকস মেমব্রেন যেটা কোরয়েডের সবচেয়ে ইনার মোস্ট লেয়ার। কিন্তু এই দুটো লেয়ার নর্মালি আলাদা করা যায় না। রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম যদি কোনো কারণে অসুস্থ হয়ে ডিট্যাচড হয়ে যায় তখন ব্রুকস মেমব্রেনের থেকে আলাদা করা যায়। তারপরে কোরিও ক্যাপিলারিস, যেগুলো ক্যাপিলারিজ অফ দ্য কোরয়েড। তারপর ইন্টারমিডিয়েট কোরয়েডাল ভেসেলস যেটাকে আমরা বলি স্যাটলার্স লেয়ার। আর লাস্টে লার্জ কোরয়েডাল ভেসেলস যেটাকে আমরা বলি হ্যালার্স লেয়ার। তাহলে এটা যে কোরিও ক্যাপিলারিস তো মনে রাখা ইজি, কারণ এটা ক্যাপিলারিস, তাই কোরিও ক্যাপিলারিস। স্যাটলার আর হ্যালারটার মধ্যে মনে রাখার জন্য মনে রাখতে হবে এস ফর স্মল, তো স্যাটলার ইজ স্মলার দেন হ্যালার্স। লাস্ট একটা সাদা লাইন, এটা হচ্ছে কোরয়েডোস্ক্লেরাল জাংশন বা সুপ্রাকোরয়েডাল টিস্যু।
সো আমরা রেটিনাতে কিভাবে একটা রেটিনাকে স্ক্যান করি আমরা দেখলাম, রেটিনার নর্মাল ওসিটি কীভাবে কীরকম দেখতে হয় সেটাও দেখলাম, এবং আমরা সেই লেয়ারগুলো প্রত্যেকটা লেবেলিংটাও দেখলাম। এবার দেখা যাক যে আমরা যখন একটা পেশেন্টকে রেটিনাতে স্ক্যান করতে বলি যে যান আপনার ওসিটি স্ক্যান হোক, তা আমরা কী কী ধরনের স্ক্যান করতে পারি। যেটা আমরা সবচেয়ে সহজে করতে পারি সেটাকে বলা হয় র্যাস্টার লাইন স্ক্যান, মানে কোনো একটা জায়গায় রেটিনা অসুস্থ হয়েছে, শুধু সেইটুকু জায়গায় কতগুলো বি স্ক্যান করে নেওয়া। এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা বি স্ক্যান। দুই, গোটা রেটিনা বলতে আমার অবশ্য শব্দটা ম্যাকুলা বলা উচিত, কারণ রেটিনা বলতে তো অনেক বড় জায়গা বোঝায়, আমরা এখানে শুধু সেন্ট্রাল রেটিনা ম্যাকুলাটা নিয়ে ইনভলভ। তাহলে প্রথম হলো একটা জায়গা অসুস্থ, আমি শুধু সেইটুকু জায়গা স্ক্যান করলাম। আরেকটা হলো আমি গোটা রেটিনাটাই স্ক্যান করলাম, কিন্তু পেশেন্ট যদি আনকোঅপারেটিভ হয়, যে পেশেন্ট খুব তাড়াতাড়ি চোখের পাতা ফেলছে, বা পেশেন্ট নন কোঅপারেটিভ বা ছোট বাচ্চা, সেক্ষেত্রে আমরা একটা ফাস্ট স্ক্যান করি যেটাকে বলা হয় রেডিয়াল লাইন স্ক্যান। এই রেডিয়াল স্ক্যানে বেসিক্যালি এরকম কতগুলো লাইন দিয়ে ম্যাকুলাটা স্ক্যান করা হচ্ছে, অল অফ দ্য লাইন্স আর ক্রসিং অ্যাট ইচ আদার অ্যাট দ্য ফোবিয়া। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ রেডিয়াল স্ক্যান? দ্য প্রবলেম হচ্ছে এই যে লাইনটা, এটা মেশিন স্ক্যান করেছে, এই জায়গাটাও মেশিন স্ক্যান করেছে, কিন্তু এর মধ্যে যে জায়গাটা সেটা কিন্তু মেশিন স্ক্যান করেনি, ফলে এই যে জায়গাটা, সেই জায়গাটাতে কি আছে, যদি এখানে কোনো একটা পয়েন্টে কোনো একটা প্রবলেম থাকে, সেটা মেশিনের পক্ষে খুঁজে বার করা অসম্ভব। তাহলে রেডিয়াল স্ক্যানের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আমরা কুইকলি সব জায়গাটা স্ক্যান করতে পারছি। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা কিছু কিছু জায়গা কিন্তু আন্দাজ ধরে নিচ্ছি যে এটা হয়তো ঠিক আছে, যে এটা ঠিক আছে, এই লাইনটাও ঠিক আছে, তাহলে মাঝের জায়গাটাও ঠিক থাকা উচিত, কিন্তু সেটা ঠিক সত্যি আছে কি না এটা বোঝার কোনো উপায় নেই। এবার এই রেডিয়াল স্ক্যান আগে খুব করা হতো, যখন মেশিনগুলো এত পাওয়ারফুল ছিল না, মেশিনগুলো খুব দ্রুত স্ক্যান করতে পারতো না। কিন্তু এখন আজকের যুগে যখন মেশিন খুবই পাওয়ারফুল, খুবই ফাস্ট হয়ে গেছে, রেডিয়াল স্ক্যান খুব সিলেক্টেড সিচুয়েশন ছাড়া করা হয় না। তাহলে এখন কি করা হয়? এখন ইউজুয়ালি ম্যাকুলার কিউব স্ক্যান করা হয়। ম্যাকুলার কিউব স্ক্যান মানে এরকম একটা কিউব শেপড এরিয়া, যেটার প্রত্যেকটা পয়েন্ট স্ক্যান করা হবে। যেমন আমি একটু আগে একটা ছবিতে দেখাচ্ছিলাম যে এখান থেকে এখানে একটা লাইন, তারপরে আরেকটা লাইন, তারপরে আরেকটা লাইন, তারপরে আরেকটা লাইন, এরকম প্রত্যেকটা জায়গা নিচ থেকে উপর অব্দি স্ক্যান করা হবে। এবং এই স্ক্যানিংটা যেমন নিচ থেকে উপরেও হতে পারে, তেমনি এই স্ক্যানটা ডান থেকে বাম দিক বা বাম থেকে ডান দিকও হতে পারে। অর্থাৎ কিনা ভার্টিক্যাল স্ক্যান প্লাস হরাইজন্টাল স্ক্যান, যাতে আমরা কোনো পয়েন্টে কিছু মিস না করি, পয়েন্ট টু পয়েন্ট যাতে পুরো রেটিনা বা ম্যাকুলাটা কেমন আছে আমরা যেন জানতে পারি। নাও স্ক্যানিং তো হলো, ডেটা এসে গেল, এবার এই ডেটাটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, যাতে একটা ডাক্তার বা আমরা যারা রিপোর্ট দেখছি আমরা সেই ডেটাটা কিভাবে দেখতে পারি। তাহলে সবচেয়ে সিম্পল হচ্ছে সিম্পল বি স্ক্যান। যেমন এখানে এটা নর্মাল তো নয়, এটা তো বোঝাই যাচ্ছে এটা নর্মাল নয়। এই পেশেন্টের একটা লার্জ হ্যামারেজ হয়েছে, ব্লিডিং হয়েছে চোখের সামনে, প্রি রেটিনাল হ্যামারেজ। এবং এই প্রি রেটিনাল হ্যামারেজটার জন্য এখানে যেমন একটা সানগ্লাসের মতো কিছু দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি রেটিনার উপরে যে ব্লাডটা ট্র্যাপড হয়ে আছে সেইটা। তাহলে একটা সিম্পল হচ্ছে 2 ডাইমেনশনাল লাইন স্ক্যান বা বি স্ক্যান। সেকেন্ড হচ্ছে এরকম 3 ডাইমেনশনাল ভলিউম স্ক্যান, যাতে আমরা এই যে বোঝাই যাচ্ছে যে রেটিনাটা এরকম, এই স্ক্যানটা হচ্ছে রেটিনাটাকে এই জায়গায় কেটেছে, যেন আমি পাতলা করে রেটিনাটা কেটে দিয়েছি, তার ফলে রেটিনার ভিতরটা এখানে দেখা যাচ্ছে। তো 2D স্ক্যান হচ্ছে এইটা। আর 3 ডাইমেনশনাল স্ক্যানে আমরা প্রত্যেকটা বি স্ক্যানকে সাজিয়ে একটা আইডিয়া পেতে পারি যে এক্স্যাক্টলি কোন জায়গায় আমরা রেটিনাটা কাটছি, বা অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি সেটা রেটিনার এক্স্যাক্টলি কোন লেভেলে, সেইভাবে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। তাহলে 2 ডাইমেনশনাল লাইন স্ক্যান একটা রিপ্রেজেন্টেশন হতে পারে। সাধারণত ক্লিনিক্সে আমরা এটাই বেশি ব্যবহার করি, কিন্তু 3D ভলিউম স্ক্যানটাও কখনো কখনো বুঝতেও সাহায্য করে, আমাদের পক্ষেও বুঝতে সাহায্য করে প্যাথোলজিটা কি, আর পেশেন্টদের পক্ষে তো খুবই হেল্পফুল তাদের কাউন্সিলিংয়ের জন্য। থার্ড হচ্ছে আমরা ম্যাকুলার ম্যাপস দেখতে পারি। এই ম্যাকুলার ম্যাপস হচ্ছে একটা জেনারেল ওভারভিউ, যেমন এখানে রেটিনার এই জায়গাটা সাদা লাল কিছু দেখা যাচ্ছে, নর্মাল কালার হচ্ছে গ্রিন বা ইয়েলো, কারণ ধরে নিতে হবে যেন রেটিনাটা একটা ম্যাকুলাটা ফ্ল্যাট থাকা উচিত। তো ফ্ল্যাট হচ্ছে যেখানে ধরে নেওয়া যাক যে তৃণভূমি, গ্রাসল্যান্ড, যে সব জায়গায় ঘাস গজি আছে, ফ্ল্যাট ল্যান্ড, তার মানে গ্রিন মানে ফ্ল্যাট। এবার যত উচ্চতা বাড়ছে আস্তে আস্তে লাল থেকে সাদা হয়ে গেল, সাদা মানে তুষার পর্বতের মতো, যে খুবই উঁচু, স্নো ক্যাপ মাউন্টেন। তার মানে এই জায়গাটা রেটিনাটা খুবই ফুলে আছে, বাকি জায়গাগুলো রেটিনা ফুলে নেই। এবং এটা যেমন একটা পিক্টোগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কালার কোডেড রিপ্রেজেন্টেশন, দেখেই বোঝা যায় আচ্ছা এইখানে তার মানে রেটিনা ফুলে আছে।
কেউ যদি জানতে চায় এক্স্যাক্টলি কতটা ফুলে আছে, এক্স্যাক্ট অ্যামাউন্টটা কি, নাম মানে যদি একটা নিউমেরিক্যাল ভ্যালু আমি চাই, তাহলে এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ফিগার দেওয়া আছে, তাহলে পয়েন্ট টু পয়েন্ট আমরা দেখে বলতে পারি যে ওকে এই জায়গাটা 720 মাইক্রন থিক, এই জায়গাটা 582 মাইক্রন থিক, এক্সেট্রা এক্সেট্রা। যেমন এই জায়গাটাতে 380 মাইক্রন থিক, এই পার্টটা, তো সেটা মোটামুটি নর্মালের কাছে, তাই এই জায়গাটা গ্রিন। এই জায়গাটা ভীষণ সাদা কেন, কারণ এখানে 720 মাইক্রন মানে অলমোস্ট নর্মালের ডাবল হয়ে গেছে, তার মানে এই জায়গাটা ভীষণ ফুলে আছে। তো এইগুলো আমাদের পক্ষে ইউজফুল ইন অ্যাসেসিং এক্স্যাক্টলি কোথায় কোন জায়গায় রেটিনাটা ফুলে গেছে বা শুকিয়ে গেছে বা অ্যাবনর্মাল হয়ে গেছে। কিন্তু এটা এক ঝলকে এই ছবিটা দেখেও কালার কোডেড ম্যাপ থেকেও আমরা একটা আইডিয়া পেতে পারি যে রেটিনার কিছু চেঞ্জেস হয়েছে কিনা। সো আমরা দেখলাম যে ওসিটি করা হয় একটা লেজার লাইটকে দুভাগে ভাগ করে, সেইটাকে একটা ফিক্স টার্গেট আর চোখের মধ্যে পাঠিয়ে সেই প্রতিফলিত বিম বা রিফ্লেক্টেড বিমটা কম্পেয়ার করে। তারপর আমরা দেখলাম যে একটা রেটিনাকে স্ক্যান করার জন্য প্রথমে একটা পয়েন্টে স্ক্যান করা হয়, সেটাকে স্ক্যান বলা হয়। তারপর সেই পয়েন্টের পাশে একটা 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 করে পয়েন্ট, যেগুলো সব এক লাইনে, তাদেরকে স্ক্যান করে একটা বি স্ক্যান ক্রিয়েট করা হয়। তারপর উপর থেকে নিচ অবধি বা ডান থেকে বাম কোনো একটা দিক ধরে অ্যাডজাসেন্ট লাইন স্ক্যান করে একটা থ্রি ডাইমেনশনাল ভলিউম স্ক্যান ক্রিয়েট করা হয়। আমরা দেখলাম যে যে ডেটাটা স্ক্যানিং করা হচ্ছে সেটা অনেকভাবে স্ক্যান প্রোটোকল আছে, লাইন স্ক্যান, রেডিয়াল স্ক্যান, ম্যাকুলার কিউব স্ক্যান। এবং তারপর আমরা দেখলাম যে যে ডেটাটা স্ক্যানিং করে আসছে সেটা কতগুলো কালার কোডেড ম্যাপস বা নিউমেরিক্যাল ম্যাপস অথবা 2 ডাইমেনশনাল স্ক্যান বা 3 ডাইমেনশনাল স্ক্যানে রিপ্রেজেন্টেড আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়, মেশিন আমাদের সামনে রিপ্রেজেন্ট করে। এবার আমরা ওসিটি মেশিনে যে রিপোর্টটা পাচ্ছি সেটাকে আমরা কিভাবে পড়ব। তো আমাদের টিপিক্যাল একটা ওসিটি মেশিনের রিপোর্ট এইরকম দেখা যায়। এটা আমাদের হাসপাতালেরই একটি পেশেন্টের স্ক্যান। আমাদের কাছে অবভিয়াসলি হাইডেলবার্গ স্পেকট্রালিস মেশিন আছে, তাই এখানে হাইডেলবার্গ ইঞ্জিনিয়ারিং লেখা আছে। অন্যান্য জায়গায় অন্যান্য ওসিটি মেশিনেও একটু হয়তো অন্য নাম লেখা থাকতে পারে, বাট মোরাললেস স্ক্যানের যে কতগুলো পার্ট বা রিপোর্টের যে কতগুলো পার্ট সেটা সব জায়গায় সেমই থাকবে। তো সেই পার্টগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে এই জায়গাটা, এটা হচ্ছে যে বি স্ক্যানটা আমরা দেখছি, এই বি স্ক্যানটা দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, সেটা আমরা ডিসকাস করব। সেকেন্ড হচ্ছে কালার কোডেড ম্যাপ, যেটার কথা আমরা অলরেডি বলেছি, সেটা দেখা। আর থার্ড অবভিয়াসলি এই নিউমেরিক্যাল ডেটাটা দেখা, সো দ্যাট আমরা পয়েন্ট বাই পয়েন্ট কোথায় কত চেঞ্জ হচ্ছে সেটা যেন বুঝতে পারি। তাহলে এবার এই বি স্ক্যান দেখে আমরা কি শিখতে পারি বা আমরা কি বুঝতে পারি। তাহলে বি স্ক্যানের কিছু জাস্ট চোখে এক ঝলক দেখেই কিছু জিনিস বি স্ক্যান থেকে আমরা ধারণা করে নিতে পারি। প্রথম হচ্ছে যে রেটিনাটা অ্যাটাচড আছে কিনা। এখানে যেমন দেখা যাচ্ছে রেটিনা ইজ অ্যাটাচড, রেটিনা লেগে আছে, নাকি রেটিনা আলাদা হয়ে গেছে, রেটিনা ইজ ডিট্যাচড। লাইক হিয়ার ইউ ক্যান সি দিস ইজ লট অফ ব্ল্যাক স্পেস বিটুইন দ্য আপ সেন্সারি রেটিনা অ্যান্ড দ্য রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। তার মানে এর মধ্যে জল আছে, কিছু আছে, রেটিনাটা ডিট্যাচড হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে রেটিনা এরকম ফুলে আছে কিনা, ওয়েদার দ্য রেটিনা ইজ সোলেন অর ওয়েদার দ্য রেটিনা ইজ থিন। যেমন এইখানে দেখো রেটিনা শুকিয়ে গেছে, তো দিস ইজ ফুলে থাকা রেটিনা, এটা শুকিয়ে যাওয়া রেটিনা। সো এর কারণ কি সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা ওসিটি দেখে এই অবভিয়াস প্রবলেমগুলো ইজিলি পিক করতে পারি। থার্ড, যে রেটিনায় এরকম কোনো ব্ল্যাক অ্যাবনর্মাল স্পেস আছে কিনা। ব্ল্যাক অ্যাবনর্মাল স্পেস থাকলে সেটাকে হাইপো রিফ্লেকটিভ লেশন বলা যাবে, নাকি এরকম অত্যধিক সাদা কোনো জায়গায় অ্যাবনর্মালিটি আছে যেটাকে আমরা বলি হাইপার রিফ্লেকটিভ লেশন। ফোর্থ, যে রেটিনা কোথাও এরকম একটা কিছু অত্যধিক সাদা এবং তারপর এরকম কালো ছায়ার মতো দেখা যাচ্ছে কিনা, যেন এখানে আলোটা পুরো ব্লকড হয়ে গেছে, এটাকে বলা হয় শ্যাডোয়িং। অথবা এমনও হতে পারে যে কোথাও মনে হচ্ছে যেন আলোর ঝাড় লণ্ঠন, শ্যান্ডলিয়ারের মতো ঝাড় লণ্ঠনের মতো কিছু জ্বলছে, যে প্রচুর আলো, এক্সট্রা আলো, তাহলে এটাকে বলা হয় রিভার্স শ্যাডোয়িং। এইগুলো এক ঝলক দেখেই বোঝা যায় যে চোখের মধ্যে এই প্রবলেমগুলো আছে কিনা। কিন্তু এর সাথে আমাদের উচিত হবে রেটিনা যখন আমরা বি স্ক্যানটা দেখছি, আমরা যেন কেয়ারফুলি লেয়ার বাই লেয়ার দেখি। তাহলে প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভিট্রাস আর রেটিনার ইন্টারফেস। এটা নর্মালি এরকম দেখতে লাগে। এবার এই ভিট্রাস আর রেটিনার ইন্টারফেসে কি কি প্রবলেম হতে পারে। আমরা ভিট্রাসটা দেখতে পারি রেটিনা থেকে হয়তো আলাদা হয়ে গেছে, পিভিডি, পশ্চেরিয়ার ভিট্রাস ডিট্যাচমেন্ট। অথবা আমরা দেখতে পারি যে ভিট্রাস রেটিনা থেকে আলাদা হয়েছে কিন্তু রেটিনার সাথে সম্পূর্ণ আলাদা হয়নি, কোনো এক জায়গায় রেটিনার সাথে ওটা অ্যাটাচড হয়ে আছে এবং রেটিনাকে টান দিচ্ছে,
যেমন এই ক্ষেত্রে ভিট্রোফোবিয়াল ট্র্যাকশন, অথবা এরকম একটা মোটা লেয়ার দেখা যেতে পারে যেটা ভিট্রাসও নয় কিন্তু রেটিনার উপর পড়ে আছে এবং রেটিনাটাকে কুঁচকে দিচ্ছে, এটাকে বলা হয় এপি রেটিনাল মেমব্রেন। সেকেন্ড, ভিট্রোরেটিনাল ইন্টারফেস স্টাডি করার পর দেখা উচিত যে রেটিনার যে ফোবিয়ার কন্ট্যুর, এই যে ঢেউ খেলানো জায়গাটা, এটা এরকমই আছে কিনা, মানে ফোবিয়ার কন্ট্যুর বা শেপটা ঠিক আছে কিনা। তো যদি এরকম একটা গ্যাপ থাকে যে রেটিনার মাঝে একটা ফুটো হয়ে গেছে, তাহলে সেটা নর্মাল না, এটা ফুল থিকনেস ম্যাকুলার হোল। যদি দেখা যায় যে রেটিনার ফুল থিকনেস হোল নেই কিন্তু রেটিনাটা কিরকম ক্র্যাকড আপ হয়ে গেছে, একদম ফাটল ধরে যাওয়ার মতো, তাহলে সেটাকে বলা হয় পার্শিয়াল থিকনেস হোল বা ল্যামেলার ম্যাকুলার হোল। অথবা এমনও হতে পারে যে রেটিনায় হয়তো কোনো হোলসই হয়নি, খালি রেটিনাটা বেসিক্যালি একটা এপি রেটিনাল মেমব্রেন আছে বলে মাঝখানটা কুঁচকে গেছে। মানে এটার কনসেপ্ট হচ্ছে এরকম যে ধরে নাও এটা আমার নর্মাল রেটিনা, এবার আমি এর উপরে যদি একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা ধরে নেওয়া যাক যে লেয়ারটা মানে রেটিনাটাকে ধরে কুঁচকে দিচ্ছে। তো কুঁচকে দেওয়ার ফলে কি হচ্ছে যে লেয়ার, যে ফোবিয়াল কন্ট্যুরটা এরকম হওয়া উচিত, সেটা কুঁচকে গেলে এরকম দুটো পাশে চলে আসবে। তখন মনে হবে যেন রেটিনায় একটা গর্ত হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি গর্ত হয়নি, রেটিনাটা অ্যাজ ইট ইজ আছে। আমি লেয়ারটাকে সরিয়ে দিলে আবার এটা খুলে যাবে, আবার এটা খুলে যাবে। তাহলে এইটাকে এই যে এইরকমভাবে রেটিনাটা কুঁচকে যাওয়ার জন্য দুটো দিক একে অপরের কাছে চলে আসছে, এই যে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলি সুডো ম্যাকুলার হোল। আর এর বিশেষত্ব হচ্ছে যে এই যে রেটিনার দেখো নর্মালি একটা জেন্টেল স্লোপ থাকে ফোবিয়ার, একটা মানে স্লোপটা এখানে কত স্টিপ হয়ে গেছে পুরো, মানে একটা শার্প ড্রপ অফ দেখা যাচ্ছে, যেন একেবারে স্ট্রেট নেমে গেছে রেটিনার ফোবিয়ার এই ওয়ালগুলো। সো দ্যাট শুড বি আ হিন্ট যে দিস ইজ নট আ হোল, কারণ এখানে গ্যাপও নেই, আর দিস ইজ নট আ ল্যামেলার হোল অলসো, কারণ ক্র্যাকও নেই। এটা বেসিক্যালি একটা ইআরএম এবং তার সাথে সুডো ম্যাকুলার হোল। নেক্সট আমরা ভিট্রোরেটিনাল ইন্টারফেস দেখলাম, আমরা ফোবিয়াল কন্ট্যুর চেক করলাম, এবার আমাদের দেখা দরকার ইনার রেটিনা। ইনার রেটিনা বলতে আমরা এই সাদা লাইনটা অবধি বোঝাই, তার মানে আউটার প্লেক্সিফর্ম লেয়ার, ওপিএল। এবার এই ওপিএল এর এইখান থেকে এই অবধি যদি আমরা দেখি, কিছু সাদা লাইন আছে, কিছু কালো লাইন আছে, মানে একটা স্যান্ডউইচের মতো লেয়ারে লেয়ারে রেটিনাটা আছে। এখানে যে চেঞ্জেসগুলো হতে পারে, আমরা এরকম হঠাৎ দেখতে পারি যে এই যে সাদাটা যেন আরও বেশি সাদা হয়ে গেছে, এটাকে বলা হয় প্যারাসেন্ট্রাল অ্যাকিউট মিডল ম্যাকুলোপ্যাথি। দিস ইজ আ সাইন অফ রেটিনাল ইসচিমিয়া। কারণ রেটিনাল ব্লাড সাপ্লাইটাই এমন যে রেটিনার যে মিডল পার্টটা সেটা খুব প্রোন টু ইসচিমিয়া বা লস অফ ব্লাড সাপ্লাই। কেননা রেটিনার উপরের 2/3 পার্ট, 2/3 রেটিনার ব্লাড ভেসেল থেকে অক্সিজেন পায়, নিচের যে 1/3 পার্ট, 1/3 সেটা কোরয়েড থেকে ব্লাড অক্সিজেন পায়। এবার কোরয়েড থেকে যারা অক্সিজেন পাচ্ছে সেটা হচ্ছে ধরে নিন এই অবধি, ধরে নাও এই অবধি, আর উপর থেকে যে অক্সিজেনটা আসছে সেটা এইখানে এসে শেষ হচ্ছে। তার মানে আমি যদি উপর থেকে অক্সিজেন বন্ধ করতে শুরু করি, সবচেয়ে আগে এই জায়গাটারই অক্সিজেনের অভাব হবে। তাই জন্য যখন কোনো ইসচিমিয়া হয়, মানে অক্সিজেনের অভাব সৃষ্টি হয়, তখন প্রথমেই রেটিনাটা ভিতর ঠিক মাঝখানে মিডল লেয়ারে অক্সিজেনের অভাব হয়ে যাওয়ায় এরকম ফুলে যায়। আর ফুলে গেলে ওসিটি করার সময় ওখানে এরকম সাদা সাদা দেখা যায়, সেটাকে বলা হয় প্যারাসেন্ট্রাল অ্যাকিউট মিডল ম্যাকুলোপ্যাথি। তাহলে এটা একটা ইনার রেটিনাল অ্যাবনর্মালিটি যেটা আমরা দেখতে পেতে পারি। আর সেকেন্ড হচ্ছে এই জিনিসটা, যেমন দেখুন এখানে, যেমন দেখো এখানে কি সুন্দর স্যান্ডউইচের মতো লেয়ারগুলো দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো ওরকম লেয়ার আমরা আলাদা করতে পারছি না, কোথায় কালো কোথায় সাদা কিছুই বোঝা যাচ্ছে না, সব ডিস্টার্ব হয়ে গেছে। এটাকে বলা হয় ডিসঅর্গানাইজড রেটিনাল ইনার লেয়ার্স, ড্রিল। এটা একটা ইম্পর্টেন্ট ওসিটি ফাইন্ডিং, কেননা কারোর যদি ড্রিল থাকে তাহলে আমরা তাকে বলতে পারি যে আপনার কিন্তু রেটিনার অনেকটাই ক্ষতি হয়ে গেছে, তা আপনার ভিশন কতটা ফিরে আসবে চিকিৎসার দ্বারা সেটা বলা মুশকিল। খুব অল্প ড্রিল হলে কখনো কখনো চিকিৎসার দ্বারা রিভার্স হলেও হতে পারে, কিন্তু এরকম পেশেন্ট যারা এত সিভিয়ার ডিসঅর্গানাইজেশন অফ ইনার রেটিনাল লেয়ার্স হয়েছে, তার কিন্তু চিকিৎসার পরেও সেই ফুল রিকভারি এরকম হওয়ার চান্স খুবই কম, এবং তার ফলে তার দৃষ্টিও ফিরে আসার চান্সটা কম। তাহলে এবার ইনার রেটিনা অবধি আমরা চেক করে নিয়েছি, তারপরে আমরা দেখব আউটার রেটিনা, এই কালো জায়গাটা থেকে শুরু করে এই এই সাদাটা অবধি, এই কালো জায়গাটাতে শুরু করে এই এই সাদাটা অবধি বলা উচিত। হ্যাঁ, এখানে যেগুলো আমরা দেখতে পারি, এই কালো জায়গাটা যেটা ছিল হেনলিজ লেয়ার অ্যান্ড আউটার প্লেক্সিফর্ম লেয়ার, এই লেয়ারগুলো আমাদের, সরি আউটার নিউক্লিয়ার লেয়ার, সরি,
হেনলিজ লেয়ার অ্যান্ড আউটার নিউক্লিয়ার লেয়ার, এই কালো জায়গাটা ওরকম ফুলে গিয়ে থাকতে পারে, তাহলে এটা সাইন অফ ইন্ট্রা রেটিনাল ফ্লুইড, যে রেটিনার ভিতরে জল জমে আছে, এবং এটা টিপিক্যালি আউটার নিউক্লিয়ার লেয়ারেই জলটা বেশি জমে। বা এমন হতে পারে যে রেটিনার ভিতরে না, রেটিনার নিচে জল জমে গেছে, তো সেন্সারি রেটিনা has become detached from retinal pigment epithelium, এটাকে বলা হয় সাব রেটিনাল ফ্লুইড, এসআরএফ। এটা হচ্ছে আইআরএফ ইন্ট্রারেটিনাল ফ্লুইড, এটা হচ্ছে সাব রেটিনাল ফ্লুইড। আর তাছাড়া যেটা হতে পারে যে আমরা দেখতে পারি জল টল কিছু নেই, রেটিনাটা দেখতে ঠিক লাগছে, কিন্তু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে এই যে ব্যান্ড টাইপের স্ট্রাকচারগুলো ছিল, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, এলিপসয়েড জোন, এই যে লাইনগুলো, এই লাইনগুলো কিছু কিছু মিসিং হয়ে গেছে। যেমন এখানে এই লাইনটা দেখা যাচ্ছে, এই অব্দি লাইন দেখা যাচ্ছে, কিন্তু এখানে মিসিং হয়ে গেছে। এটাকে আমরা বলি ডিসরাপশন অফ দ্য আউটার রেটিনাল ব্যান্ডস, স্পেশালি এক্সটার্নাল লিমিটিং অ্যান্ড এলিপসয়েড জোন ব্যান্ডস। এবং দিস অলসো, যার এরকম ব্যান্ড ডিসরাপশন হয়েছে তারও দৃষ্টি রিকভারির চান্সটা কম। লাস্ট যে লেয়ারটা আমরা দেখব, বা লাস্ট যে পার্টটা আমরা দেখব, সেটা হচ্ছে একদম গভীরের পার্টটা, সেটা হচ্ছে আরপিই আর কোরয়েড, এই পার্টটা। এখানে আমরা কি পেতে পারি? আমরা এরকম পেতে পারি যে আরপি এরকম ঢেউ খেলানো ছোট ছোট উঠে গেছে, এবং এখানে যদি দেখা যায় এটা রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম আর এটা হচ্ছে ব্রুকস মেমব্রেন। তো এই দুটোকে আমরা একটু সেপারেট দেখতে পাচ্ছি। এই যে জিনিসটা, এই ছোট 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 ডিপোজিটস, এটা বয়সকালে খুব অনেকেরই হয়ে থাকে, এটা এআরএমডি বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের পার্ট, আর এটাকে আমরা ড্রুসেন্স বলি। অথবা কোরয়েডে আমরা এরকম দেখতে পারি যে কোরিও ক্যাপিলারিজ লেয়ারটা পাতলা হয়ে গেছে, কিন্তু হ্যালার বা স্যাটেলার লেয়ারগুলো খুব বড় হয়ে গেছে, এটাকে বলা হয় প্যাকিকোরয়েড। অথবা আমরা দেখতে পারি যে এরকম রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামটা বিরাটভাবে উঠে গেছে, আর এটা ব্রুকস মেমব্রেন, এই দুটোর মধ্যে সেপারেশন হয়েছে, কিন্তু এখানে যেমন ছোট্ট 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 ছিল, সেপারেশনটা এত অবভিয়াস ছিল না, এখানে বিরাটভাবেই সেই সেপারেশনটা হয়ে গেছে। এটাকে বলা হয় পিগমেন্ট এপিথেলিয়াল ডিট্যাচমেন্ট। এই পিগমেন্ট এপিথেলিয়াল ডিট্যাচমেন্ট আবার দুটো হতে পারে। এক, যদি এই সেপারেশনটার মধ্যে জায়গাটা কালো থাকে, মানে হাইপো রিফ্লেকটিভ, তাহলে আমরা অ্যাজিউম করি যে এটার মধ্যে জল আছে, তাই কোনো সাদা কোনো রিফ্লেকশন দেখা যাচ্ছে না, সেটাকে বলা হয় সেরাস পিইডি। আর যদি এরকমই সেপারেশন থাকে কিন্তু কালো না হয়ে এরকম সাদা সাদা দেখা যায়, তার মানে এর ভিতর ব্লাড বা কোনো টিস্যু আছে, তখন এটাকে ফাইব্রোভ্যাসকুলার পিইডি বলা হয়। তাহলে এই গেল বি স্ক্যান। এরপরে আমাদের ম্যাকুলার ম্যাপটাও দেখা দরকার। ম্যাকুলার ম্যাপে আমরা সিম্পল যেটা দেখি যে রেটিনাটা নর্মাল আছে কিনা, যেমন এই কালার কোডেড ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে রেটিনা পুরোপুরি নর্মাল, তাই সবটাই সবুজ বা হলুদ দেখা যাচ্ছে। যদি রেটিনা ফুলে থাকে, সোলেন থাকে, তাহলে এরকম সাদা বা লাল দেখা যাবে, তার মানে কোনো লাল বা সাদা এরিয়া মানে ওই জায়গাটা রেটিনাটা ফুলে আছে। আর যদি রেটিনা কোথাও পাতলা হয়ে গিয়ে থাকে, শুকিয়ে গিয়ে থাকে, অ্যাট্রফি হয়ে গিয়ে থাকে, তাহলে এক্সেসিভ ব্লু দেখা যাবে। এইটা খুব ইউজফুল, কেননা যে কোনো অপটোমেট্রিস্ট, টেকনিশিয়ান বা অর্ডিনারি লে পার্সন, এমনি সাধারণ পেশেন্টের পক্ষেও এই কালার কোডেড টোপোগ্রাফিক্যাল ম্যাপটা দেখে বোঝা সম্ভব যে তার রেটিনা কোথায় দুর্বল, তার ম্যাকুলার রেটিনা বলছি ঠিকই, কিন্তু আমি অ্যাকচুয়ালি শুধু সেন্ট্রাল রেটিনা বা ম্যাকুলার কথা বলছি, সেটা কোথায় এফেক্টেড হয়েছে এবং কি ধরনের এফেক্ট হয়েছে, সেটা কি নর্মাল আছে, না ফুলে গেছে, না শুকিয়ে গেছে। ঠিক তেমনি চিকিৎসা যখন আমরা করি, তখন কোনো পেশেন্ট হয়তো এলো, তার এরকম রেটিনা কালার কোডেড ম্যাপে দেখাচ্ছে যে থিকেন্ড লাল হয়ে আছে। এবার আমাদের ট্রিটমেন্টে যদি সেটা কাজ হয়, তাহলে এই লাল এরিয়াটা আস্তে আস্তে কমতে থাকা উচিত। যেমন আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে এই সাদাগুলো, প্রথমে দুটো জায়গা সাদা ছিল, সেখান থেকে একটা জায়গা হলো, শেষের দিকে সেই সাদা জায়গাটাও ছোট হয়ে প্রায় মিলিয়ে গেছে, আর এই যে জায়গাগুলো লাল ছিল সেটাও আস্তে আস্তে হলুদ হয়ে গেছে। তার মানে আমাদের ট্রিটমেন্ট কাজ করছে, রেটিনা আস্তে আস্তে নর্মালের দিকে যাচ্ছে, সোলেন আপ রেটিনা আস্তে আস্তে, বা সোলেন আপ ম্যাকুলা আস্তে আস্তে নর্মালের দিকে যাচ্ছে। তো এটা খুব, এই কালার কোডেড ম্যাকুলার ম্যাপসটা পেশেন্ট কাউন্সিলিংয়ে খুব হেল্প করে, কারণ পেশেন্ট এক ঝলকে দেখে বুঝতে পারে যে আমার এইখানে চোখের প্রবলেম ছিল এবং আমি আস্তে আস্তে মানে উন্নতির দিকে যাচ্ছি। এবং যখন আমরা কাউকে ইনজেকশন দিই, কারণ রেটিনাতে যেমন আমরা রেটিনা সোলিং হয়ে গেলে, ম্যাকুলার সোলিং হয়ে গেলে ইনজেকশন দিয়েই ট্রিটমেন্ট সাধারণত করে থাকি, তখন এই যে ফলো আপ কালার কোডেড ম্যাপস, এই ফলো আপ কালার কোডেড ম্যাপস, যেগুলো সেন্ট্রাল ম্যাকুলার থিকনেস ম্যাপ, সিএমটি ম্যাপ, এটা না খুব ইউজফুল হয় সহজেই পেশেন্টকে দেখানোর জন্য যে তার ট্রিটমেন্ট কাজে দিচ্ছে কি না। আবার যদি কোনো জায়গা হঠাৎ করে হলুদ থেকে লাল বা সাদার দিকে চলে যায়, তার মানে তার আবার জায়গাটা ফুলে উঠেছে, তখন তাহলে সেইভাবে ট্রিটমেন্ট আবার রিপিটও করতে হতে পারে।
তাহলে এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি এই প্রেজেন্টেশনের শেষ পার্ট। আমরা তাহলে দেখলাম ওসিটি কি করে করা হয়, ওসিটি স্ক্যানিং প্রোটোকলসগুলো দেখলাম, ডেটা রিপ্রেজেন্টেশন কিভাবে হয় সেটা দেখলাম, ইন্টারপ্রিটেশন দেখলাম। এবার দেখা যাক আমরা ক্লিনিক্সে ওসিটি কিভাবে ব্যবহার করি। ওসিটি ক্লিনিক্সে খুবই নানানভাবে ব্যবহার হয় এবং প্রত্যেক স্টেপে, যেমন ডায়াগনোসিস মানে রোগটা কি সেই নির্ধারণ। তাহলে এখানে একটা ফটো আছে, এই পেশেন্টের চোখের ভিতর আমরা আউটার প্লেক্সিফর্ম লেয়ারে, সরি আউটার নিউক্লিয়ার লেয়ারে, ওএনএল লেয়ারে কিছু হাইপো রিফ্লেক্টিভ স্পেস দেখতে পাচ্ছি। তাহলে এটা কি ইন্টাররেটিনাল ফ্লুইড? উত্তর হচ্ছে না, এটা রেটিনোস্টাইসিস। কেননা এটা একদম অপটিক নার্ভ হেড থেকে শুরু করে যতটা দূর আমরা দেখছি এক্সটেন্ড করে যাচ্ছে। তাহলে সাধারণত ইন্টাররেটিনাল ফ্লুইড এতটা এক্সটেন্ড করে না, সাধারণত ওটা ফোবিয়া বা সেন্ট্রাল ম্যাকুলার আশেপাশেই খালি এরিয়াটাতেই ওই হাইপো রিফ্লেক্টিভ স্পেসগুলো থাকে। কিন্তু যদি কারোর এরকম একেবারে রেটিনার এক পাশ থেকে আরেক পাশে এটা কন্টিনিউয়াস এক্সটেন্ড করে যায়, তার মানে তার রেটিনোস্টাইসিস হয়ে গেছে। এটাকে সিম্পল ইন্টাররেটিনাল ফ্লুইড বলা ঠিক হবে না। তেমনি আমাদের চোখের একটা খুব কমন কন্ডিশন হচ্ছে ম্যাকুলার হোল, যেটা আমরা প্রায় দেখে থাকি। এই ম্যাকুলার হোল আগে ডায়াগনোজ করা খুব মুশকিল হতো, কেননা একদম যদি কারোর একটা ডিপ হোল হয়ে যায়, মানে ফুল থিকনেস ম্যাকুলার হোল, স্টেজ যেটা ধরে নাও স্টেজ 3 বা স্টেজ 2 বা স্টেজ 3, 4 এগুলো, সেখানে অ্যাকচুয়ালি তাও হয়তো আন্দাজে বোঝা সম্ভব। খুব ছোট হোল না হয় একটু বড় হোল হলে সেটা হয়তো যাত্রার পক্ষেই ডায়াগনোজ করা সম্ভব। কিন্তু আর্লি স্টেজেস অফ ম্যাকুলার হোল, যখন ও ম্যাকুলারটা পুরোপুরি ফুল থিকনেস হোল হয়নি, বা যেখানে খুব স্মল হোল, সেখানে অ্যাকচুয়ালি শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশনের দ্বারা, মানে চোখটা একটা মেশিন দিয়ে, মানে যেমন 90 ডাপ্টার লেন্স বা ইনডাইরেক্ট অপথলমোস্কোপ দিয়ে বা ডাইরেক্ট অপথলমোস্কোপ দিয়ে দেখে ডায়াগনোজ করা খুবই মুশকিল ছিল। কিন্তু ওসিটি এমন একটা মেশিন যে এখন ওসিটির দ্বারা ম্যাকুলার হোল কোন স্টেজে আছে, কতটা বড় হোল, সব ইজিলি ডায়াগনোজ করা যায়। এবং যার ফলে হয়তো ওসিটি আজকে মানে আমার আশেপাশেও যেমন যত শহর আছে, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, সব জায়গায় আজকে একটা ওসিটি মেশিন এসে যাওয়ায় আজকাল ডায়াগনোসিস অফ ম্যাকুলার হোল অনেক বেড়ে গেছে, অনেক আর্লি ডায়াগনোসিস হচ্ছে। তো ওসিটির এটা একটা বিরাট একটা মানে একটা অবদান। তাহলে ম্যাকুলার হোলকে আমরা 4টে স্টেজে ডিভাইড করছি। এটা হচ্ছে স্টেজ 1, যেখানে ফুল থিকনেস হোল হয়নি, এটা অনেকটা একটা পার্শিয়াল থিকনেস ম্যাকুলার হোলের মতো। তো ভিট্রাস রেটিনাটাকে টানছে, রেটিনাটা ক্র্যাক আপ হতে শুরু করছে, ফাটল ধরতে শুরু করছে, কিন্তু ফেটে যায়নি। এটা স্টেজ 1, এগুলোকে ইউজুয়ালি ট্রিট করতে হয় না, অবজার্ভ করলেই হয়। কারণ 50% অফ দ্য কেসে এই ভিট্রাসটা আলাদা হয়ে যায় এবং তখন কিন্তু এই হোলটা নিজের থেকেই বন্ধ হয়ে পেশেন্ট রিকভার করে যেতে পারে। স্টেজ 2 হোল, যেখানে টানতে টানতে রেটিনাটা ফুটোই হয়ে গেছে, এখানে তখনও পারসিস্টেন্ট ভিট্রোফোবিয়াল ট্র্যাকশন আছে, মানে তখনও ভিট্রাস সেন্টার রেটিনাটাকে ধরে টানছে, কিন্তু রেটিনাটা ফুল থিকনেস হোল হয়ে গেছে। এই কেসে কিন্তু সার্জারি ট্রিটমেন্ট। স্টেজ 3, যেখানে ভিট্রাস এখন টানে টেনে ফুটো করে আলাদা হয়ে গেছে ফ্রম দ্য ফোবিয়া, মানে দের ইজ ভিট্রোফোবিয়াল সেপারেশন। তাহলে এই ক্ষেত্রেও ডিপেন্ডিং অন দ্য সাইজ, মানে ভিট্রেক্টমি তো করতেই হবে, সার্জারি করতে হবে। ইফ দ্য হোল ইজ অলসো ভেরি লার্জ, তাহলে আইএলএম পিল বা ইন্টারনাল লিমিটিং মেমব্রেন পিলিংও করতে হতে পারে। স্টেজ 4 হোল, যেখানে ভিট্রাস এতটাই সেপারেট হয়ে গেছে যে আমরা আর ভিট্রাসটাকে ওসিটি ম্যাকুলার স্ক্যানে দেখতে পাচ্ছি না, প্লাস আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখব যে ভিট্রাস ফোবিয়া বা সেন্ট্রাল রেটিনা থেকে আলাদা হয়েছে তা না, ভিট্রাস অপটিক নার্ভ থেকেও আলাদা হয়ে গেছে, মানে দেয়ার ইজ পিভিডি, posterior vitreous detachment। তাহলে দিস ইজ স্টেজ 4 ম্যাকুলার হোল। এগেন স্টেজ 4 ম্যাকুলার হোলের ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। সাইজ অফ দ্য হোল এর উপর নির্ভর করবে যে ইন্টারনাল লিমিটিং মেমব্রেনও পিল করতে হবে কিনা। শুধু ডায়াগনোসিস না, কিভাবে ট্রিট করব সেটাতেও, ফলো আপেও কি করে মনিটর করব সেটাতেও ওসিটি খুবই ভালো হেল্প করে। যেমন আমরা যদি শুধু ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা নিয়ে কথা বলি, যেটা আমাদের পক্ষে রেটিনাতে ক্লিনিকে সবচেয়ে কমন প্রবলেম, যেটা আমরা ট্রিট করি, আমরা যতগুলো ট্রিট করি তার মধ্যে ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা পেশেন্টই আমরা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি দেখি। তো ওসিটিতে আমরা ডায়াবেটিক ম্যাকুলার ইডিমাকে কিভাবে ট্রিট করব, সেটা কিভাবে ওসিটি হেল্প করে। ধরে নাও এখানে দুটো পেশেন্টেরই ডায়াবেটিক ম্যাকুলার এডিমা আছে, কিন্তু এই দুজনকেই কি একইভাবে ট্রিট করা হবে? এবার ট্রিটমেন্ট অপশন কি? ট্রিটমেন্ট হচ্ছে আইদার লেজার বা ইনজেকশন। তাহলে দুজনকেই কি লেজার করব না দুজনকেই ইনজেকশন দেবো? এটা ওসিটিই বলে দেয়। তা আমরা যদি এই ম্যাকুলার ম্যাপটা দেখি, কালার কোডেড ম্যাকুলার ম্যাপ, এখানে দেখো সেন্ট্রাল রেটিনাটা সবুজ, লাল যেটা সেটা কিন্তু সেন্টারের সাইডে। এটাকে বলা হয় নন সেন্টার ইনভলভিং ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা। নন সেন্টার ইনভলভিং ডায়াবেটিক ম্যাকুলার ইডিমাতে লেজার ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস।
কিন্তু এই ম্যাকুলার ম্যাপে দেখো সেন্ট্রাল রেটিনাটাই পুরোপুরি ফুলে আছে, ইট ইজ কমপ্লিটলি ইনভলভ উইথ এই যে সাদা হয়ে গেছে, লাল হয়ে গেছে, দিস ইজ সেন্টার ইনভলভিং ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা। এবং এখানকার ট্রিটমেন্ট অফ চয়েস ইজ ইনজেকশন, নট লেজার। কিন্তু ইনজেকশনের ধরে নাও দেবো, এটা তো নয় ডিসাইড করা গেল কোন ইনজেকশন দেবো। যেমন এই দুটো পেশেন্টেই সেন্টার ইনভলভিং ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা, আমরা বুঝতেই পারছি যে সেন্টারগুলো পুরো ফুলে আছে, কিন্তু দুজনকেই আমরা কি ইনজেকশন দেবো? আমরা কি অ্যান্টি ভিএজিএফ ইনজেকশন যেমন অ্যাভাস্টিন, লুসেন্টিস, র্যাজুম্যাব বা আইলিয়া এগুলো দেবো, নাকি আমাদের ইন্ট্রাভিট্রিয়াল স্টেরয়েড যেমন ডেক্স ইমপ্ল্যান্ট বা অজুডেক্স দেওয়া উচিত? তাহলে এই ওসিটি আমাদের বলে দেয় যে দুটোই পেশেন্ট যদিও তাদের ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা আছে, দিস টু ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা আর নট সেম। এটাকে বলা হয় ওসিটি বায়োমার্কার্স। ওসিটি বায়োমার্কারের উপর আলাদা করে আমরা আরেকটা ডেফিনেটলি একটা প্রেজেন্টেশন বা ভিডিও আপলোড কিছুদিন পর করে দেবো। কিন্তু এটাতে বেসিক্যালি এই ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা পেশেন্ট আর এই ওসিটি স্ক্যান একদমই আলাদা। এখানে প্রিডমিনেন্টলি ইন্টাররেটিনাল ফ্লুইড, অল্প সাবরেটিনাল ফ্লুইড আছে, দেখে মনে হচ্ছে যে সবে সদ্য এই ইডিমাটা হয়েছে, এক্ষেত্রে অ্যান্টি ভিএজিএফ দেওয়াই যেতে পারে। কিন্তু এরকম একটা পেশেন্ট যেখানে সিভিয়ার ইন্টাররেটিনাল ফ্লুইড বা সিভিয়ার সিস্টিক চেঞ্জেস আছে, প্লাস এরকম ছোট 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 সাদা সাদা ডটস আছে, এগুলোকে হাইপার রিফ্লেক্টিভ ডটস বলে, এই সব পেশেন্টের সাধারণত দেখা যায় যে ক্রনিক ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা, তাদের হয়তো একটা ইনফ্লেমেশন বা ইনফ্লেমেটরি মিলিউ বলি আমরা, মানে শুধু ইডিমাটা শুধু লিকেজের জন্য হচ্ছে না, এর মধ্যে ইনফ্লেমেশনও চলছে, এক্ষেত্রে হয়তো ইন্ট্রাভিট্রিয়াল স্টেরয়েড দেওয়াটা বাঞ্ছনীয় বা বেটার হবে। তার মানে ইফ আই গেট আ পেশেন্ট লাইক দিস, আমি হয়তো অ্যান্টিভেজেপ স্কিপ করে সোজা স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট শুরু করব। এরকম পেশেন্ট এলে আমরা হয়তো অ্যান্টিভেজেপ দিয়েই ট্রিটমেন্ট ইনিশিয়েট করব। আরেকটা কমন ইম্পর্টেন্ট রোগ হচ্ছে ওয়েট এআরএমডি, যেটা ওয়েস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট, মানে ইউরোপ আমেরিকায় এটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে লাকিলি অ্যাটলিস্ট বেঙ্গলে আমরা এআরএমডি পেলেও অনেক কম পাই। একটা কারণ হতে পারে যে আমাদের দেশে যদিও সূর্যের প্রতি এক্সপোজারটা আমাদের বেশি, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার মধ্যে মিক্সড ডায়েট থাকে, আমরা এমনিও অনেক ফ্রুটস ভেজিটেবলস এগুলো খাই বলে হয়তো আমাদের দেশে এআরএমডি রিলেটিভলি লেস কমন কম্পেয়ার টু ওয়েস্ট, আমাদের এখানে কম হয় পশ্চিমের তুলনায়। কিন্তু এআরএমডিতে যেমন পেশেন্টদের যখন ব্লিডিং শুরু হয় সেটাকে বলা হয় ওয়েট এআরএমডি বা নিওভ্যাসকুলার এএমডি। এই নিওভ্যাসকুলার এএমডিতে ইঞ্জেকশন দিয়েই ট্রিটমেন্ট হয়, কিন্তু ইঞ্জেকশন লাগাতার দিয়ে যেতে হয়। তাহলে এবার একটা পেশেন্টকে যদি আমি লাগাতার ইঞ্জেকশন দিই, ন্যাচারালি সেটা তার পক্ষে খুব ডিফিকাল্ট। তাই কখনো কখনো ওসিটির উপরেই নির্ভর করে যে কাকে ইঞ্জেকশন দেব বা কাকে দেব না, বা কোন অবস্থায় ইঞ্জেকশন অবশ্যই দেব আর কোন অবস্থায় ইঞ্জেকশনটা উইথহোল্ড করা যায়। এবার আমরা যেটা বলি যে ইঞ্জেকশন দিয়ে আমরা বেসিক্যালি রেটিনাতে জল যেটা জমে আছে বা ফ্লুইড যেটা জমে আছে ম্যাকুলাতে, সেটাকে ট্রিট করে শোকাবার চেষ্টা করছি। এই ফ্লুইড তিন ধরনের হয় ওসিটিতে। একটা হচ্ছে রেটিনার ভিতরের ফ্লুইড বা ইন্ট্রা রেটিনাল ফ্লুইড, একটা হচ্ছে রেটিনার নিচের ফ্লুইড বা সাব রেটিনাল ফ্লুইড, আরেকটা হচ্ছে ফ্লুইড আন্ডার দ্য রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, যেটাকে আমরা বলি পিইডি। তাহলে আইআরএফ, এসআরএফ আর পিইডি, এই তিনটেই হচ্ছে ফ্লুইড, এবং এই তিনটেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। তাহলে কোন পেশেন্ট নিওভ্যাসকুলার এএমডির কোন ধরনের ফ্লুইড আছে তার উপর ডিপেন্ড করবে তাকে আমরা কিভাবে ট্রিট করব বা তাকে ইঞ্জেকশন দেবো কি দেবো না। তো কারোর যদি ইন্ট্রারেটিনাল ফ্লুইড থাকে, তাহলে আমরা যেটা বলি যে কারোর শুরুতে পেশেন্ট এলো, দেখা গেল যার ইন্ট্রারেটিনাল ফ্লুইড আছে নিওভ্যাসকুলার এএমডিতে, এরা দিস আর দ্য ওয়ার্স্ট কেসেস, এদের ভিশন ইম্প্রুভমেন্ট হওয়ার চান্স কম, এদের বারবার ট্রিটমেন্ট করতে হয়, কারণ ইন্টাররেটিনাল ফ্লুইড ইজ আ সাইন অফ মানে মোর অ্যাডভান্স ড্যামেজ। এবার এই ইন্টাররেটিনাল ফ্লুইড প্র্যাকটিক্যালি ট্রিট করেই যেতে হয়, যদি না এমন আমরা প্রমাণ করতে পারি যে এইটা অ্যাকচুয়ালি যে ফ্লুইডটা আছে এটা ডিজেনারেটিভ। এবার এক্সুডেটিভ আর ডিজেনারেটিভ ফ্লুইড কী করে ডিফারেন্সিয়েট করতে হয় সেই আলোচনাটা আজকে আমরা স্কিপ করে রাখছি। যদি আপনাদের মনে হয় যে না এটাও আমরা জানতে চাইবো যে এক্সুডেটিভ আর ডিজেনারেটিভ ফ্লুইডের মধ্যে কী করে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি 100% সেটাও আপলোড পরে একটা কোনো প্রেজেন্টেশনে করে দেবো। সেকেন্ড, সাবরেটিনাল ফ্লুইড। এটা যাদের সাবরেটিনাল ফ্লুইড বেশি আছে বা যে পেশেন্ট আমার কাছে, কারণ সাধারণত পেশেন্টদের অল্প বিস্তর তিন ধরনের ফ্লুইডই থাকে, কিন্তু কারোর যদি সাবরেটিনাল ফ্লুইড বেশি হয় তাদের দৃষ্টি ফিরে পাওয়ার চান্স বেশি। কারোর যদি সাবরেটিনাল ফ্লুইডও থাকে, আবার দেখা যায় যে নিওভ্যাসকুলার এএমডি সাবরেটিনাল ফ্লুইড আছে প্লাস ভিট্রাস সেপারেট হয়ে গেছে রেটিনা থেকে, তার হয়তো বেশি ইঞ্জেকশনও লাগবে না,
তাই এরকম পেশেন্ট এলে তাকে আমরা একটু সাহস দিতে পারি যে আপনার হয়তো সেরে যাওয়ার চান্সও বেশি, দৃষ্টি ফিরে পাওয়ার চান্সও বেশি, হয়তো ইঞ্জেকশনও কম লাগবে। এবার কারোর যদি দেখা যায় যে অনেক চিকিৎসা করার পরেও একটু সাবরেটিনাল ফ্লুইড থেকে যাচ্ছে, সেটা আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি। কিন্তু যদি আমরা দেখি যে কারোর সাবরেটিনাল ফ্লুইড একটু ছিল, অনেক দিন ধরে একই ছিল, কিন্তু আবার বেড়ে যাচ্ছে, মানে রেকারেন্স, তাহলে ডেফিনেটলি ট্রিট করতে হবে। এটা একটা রিসেন্ট স্টাডির ভিত্তিতে এই স্টেটমেন্টটা করা, এটাকে ফ্লুইড স্টাডি বলা হয়। কিন্তু কনসেপ্টটা ইম্পর্টেন্ট, যে আমি প্রথমে চেষ্টা করব যেন পুরোপুরি সব ফ্লুইড শুকিয়ে দেওয়া যায়। কিন্তু যদি দেখা যায় যে বহু ইঞ্জেকশন দিয়েও একটু সাবরেটিনাল ফ্লুইড থেকে যাচ্ছে, তাহলে আমরা ইঞ্জেকশনটা স্টপ করতে পারি। কিন্তু যদি আমরা দেখি যে পেশেন্টের দৃষ্টি আবার কমতে শুরু করলো বা ফ্লুইড বাড়তে শুরু করলো, তাহলে সঙ্গে সঙ্গে আবার ইঞ্জেকশন দিয়ে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট, সাব আরপিই ফ্লুইড বা পিইডি, যেটা রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামের নিচের ফ্লুইড। এটা অ্যাকচুয়ালি মানে সিইং দিস ইউ কান্ট প্রেডিক্ট যে ভিশন ফিরবে কি ফিরবে না। যেমন আইআরএফ থাকা মানে ভিশন ফেরার চান্স কম, এসআরএফ থাকা মানে ভিশন পেশেন্ট ফিরে, এসআরএফ বেশি থাকা মানে ভিশন ফিরে পাওয়ার চান্স বেশি, কিন্তু পিইডি দেখে বলা যায় না। এই রকম পেশেন্টদের মানে বারবার জল ফিরে আসার চান্স বেশি থাকে। আর উই দেয়ারফোর শুড বি ভেরি কেয়ারফুল ইন ট্রিটিং সাচ পেশেন্টস, যে দুম করে আমরা ইঞ্জেকশন বন্ধ করে দিলাম, এটা না করে খুব ভেবে ভেবে এগোনো উচিত এইরকম কেসেসে। তাহলে এবার দুটো পেশেন্ট দেখা যাক, দুটোই পেশেন্ট অফ নিওভ্যাসকুলার এএমডি। এই পেশেন্টের আমরা দেখছি এখানে 3টে জায়গায় জল আছে, এরও এখানে জল আছে, কিন্তু কাকে আমরা ট্রিট করব কাকে করব না। তাহলে উপরের পেশেন্টটার যেহেতু ইন্টাররেটিনাল ফ্লুইড, সাবরেটিনাল ফ্লুইড প্লাস সাব আরপি ফ্লুইড আছে, এখানে ডেফিনেটলি ট্রিট করা উচিত, কারণ ইটস অ্যান অ্যাক্টিভ লিকিং সেনভিয়াম। এই পেশেন্টের অ্যাকচুয়ালি এই পেশেন্টের অল্প একটু সাবরেটিনাল ফ্লুইড আছে। এবার যদি দেখা যায় যে একে আমরা অলরেডি অনেকগুলো ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিন্তু এইটুকু জল আর যাচ্ছে না এবং ভিশনও আপ ডাউন হচ্ছে না, তাহলে আমরা কিন্তু একে অপেক্ষা করতে পারি, শুধু মনিটর করতে পারি যে আচ্ছা আপনাকে ইঞ্জেকশন নিতে হবে না, আপনি মাসে মাসে কি প্রথমে মাসে মাসে, তারপরও যদি কিছু অসুবিধা না হয় আস্তে আস্তে 2 মাসে একবার এসে দেখান, মানে উই ক্যান জাস্ট অবজার্ভ। আর এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা ওসিটি দেখে বলতে পারি যে কাউকে কন্টিনিউয়াস ইঞ্জেকশন দেওয়া দরকার আছে না ইঞ্জেকশনটা এখন স্টপ করা যাবে। আর বিশেষ করে আমাদের মতো দেশে, যেখানে পেশেন্টদেরকে আউট অফ পকেট পে করতে হচ্ছে, যেখানে ইন্স্যুরেন্সের অভাব আছে, যেখানে পেশেন্ট চাইলেই ঘন ঘন ইঞ্জেকশন নিতে পারে না, আসাটাও মুশকিল, সেখানে দেয়ার ফর ওসিটি বিকামস ভেরি ইম্পর্টেন্ট। কেননা উইদাউট ওসিটি উই কান্ট টেক দিস ডিসিশন যে ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা ট্রিট করছি, আমি একটা পেশেন্টকে যার হয়তো ডেক্স ইমপ্ল্যান্ট দিলে বেটার হতো, বায়োমার্কার, ওসিটি বায়োমার্কার বলছে যে স্টেরয়েড দিলে বেটার হতো, আমি তাকে হয়তো অ্যান্টিজেপ দিলাম, অত ভালো রেসপন্স এলো না, পেশেন্টের টাকাটা গেল, সময় নষ্ট হলো, দৃষ্টি হয়তো আর একটু কমে গেল, তারপর আমি স্টেরয়েড দিচ্ছি, তাহলে সেটা বাঞ্ছনীয় নয়। তাই ওসিটি আজকে আমাদের ক্লিনিক্সে খুব একটা ইম্পর্টেন্ট টুল হয়ে উঠেছে, কারণ কমন ইম্পর্টেন্ট মেডিকেল রেটিনাল কন্ডিশন বা সার্জিক্যাল রেটিনাল কন্ডিশন, যে কোন ম্যাকুলার হলে অপারেট করব, কোনটা অপারেট করব না, কোনটাতে শুধু ভিট্রেক্টমি করব, কোনটাতে ভিট্রেক্টমি থেকেও আরও এক্সট্রা প্রসিজিওর যেমন ইন্টারনাল লিমিটিং মেমব্রেন পিলিং বা ইত্যাদি করা দরকার, এই সব ডিসিশন মেকিংয়ে ওসিটি হ্যাজ বিকাম সো ইম্পর্টেন্ট, যে জন্য আমি শুরুতেই বলছিলাম যে আজকে ওসিটিকে অপথ্যালমোলজিস্টদের স্টেথোস্কোপ বলা হয়। সো আজকে এই প্রেজেন্টেশনটা এখানেই আমরা শেষ করব। তো আমরা ওসিটি এই প্রেজেন্টেশনে যেটা দেখলাম যে গত দু দশকে 2 decades ওসিটি হ্যাজ বিকাম ভেরি এসেন্সিয়াল, and it helps at all levels. It helps in diagnosis, it helps in prognosis, and also planning the therapy. So hope you people love this, I like this presentation. I hope যে এটা সবার ইউজফুল মনে হবে। This was the first part. There will be a second part which will discuss on where we will discuss on OCT angiography, which is the more modern, a newer thing, and therefore it will require again a little more understanding. So I hope that in 7 to 10 days I will be able to upload that video also. Thank you.